তড়িৎ চুম্বকীয় বর্ণালীর কথা বলছে। সো এই বর্ণালীর পার্টটা আবার ডিটেলসে পড়া লাগবে কেন? কারণ এখানে ম্যাথমেটিক্স আছে কিছু আর কি, গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্স আছে। তো আমাদের কাছে শুরুর দিকে কিছু জিনিস পড়ে আসলে ভালো হতো না? ওই পরমাণুর আকার, শ্রোডিঞ্জার সমীকরণ, এই জিনিসগুলো, এগুলো সবার শেষে পড়াতে চাইছে, সবার শেষেই পড়াবো আর কি, ঠিক আছে? আগে আমরা এটা পড়ে আসি, হ্যাঁ ওকে। তাহলে চলো তো একটু দেখি। তড়িৎ চুম্বকীয় বর্ণালীর কথা বলছে। আচ্ছা বর্ণালী মানে কি, এটাকে বলো তো আমাকে। বর্ণালী মানে কি? বর্ণের সমাহার। বর্ণালী মানে কি? বর্ণালী মানে বর্ণের সমাহার। সমাহার মানে কি? অনেকগুলো বর্ণ আসলে একত্রে আছে সেখানে, বর্ণালী, তাই তো? আচ্ছা এখন তড়িৎ চুম্বকীয় বর্ণালী, তড়িৎ চুম্বকীয় বর্ণালী যেন কাকে বলতেছে? আচ্ছা এটা একটা তরঙ্গের কথা বলতে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেখান থেকে আসতেছে আলো, একটা তড়িৎচুম্বক তরঙ্গ, যেখান থেকে আসলে এই আলোর একটা, তুমি সাদা আলোর কথা যদি চিন্তা করে দেখো, এখান থেকে সাদা আলোটা আসছে, এটাকে তুমি যদি কখনো প্রিজমের সাহায্যে ভাঙতে পারতা তাহলে তুমি দেখতে 7টা আলো আছে আর কি, তাই তো? তো আমাদের কাছে ওই দিকে যাওয়ার দরকার নেই আপাতত, বাট তোমরা এই বর্ণালী কনসেপ্ট মনে হয় প্রিজম থেকেই শুনছো মনে হয় আর কি, যে একটা সাদা আলোকে 9-10 পড়ে আসছিলাম, প্রিজমের মধ্যে দিলে 7টা আলোতে ভাগ হয়ে যায় আর কি, তাই তো? আমরা এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই তরঙ্গ আর্ট করার আপাতত দরকার নেই, আমাদেরকে যাইতে হবে কোথায়? আসলে ম্যাথমেটিক্সে। চলো এখন এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে দেখো তড়িৎচুম্বকীয় বর্ণালীর কথা কেমন কেমন হয় আর কি। এখানে ধরো আমাদের কাছে এইরকম আছে, আমাদের কাছে এইরকমভাবে কক্ষপথগুলো আছে, আমরা এখানে কক্ষপথ নিছি, কয়টা কক্ষপথ নিছি? এখানে 3টা কক্ষপথ নিছি। একটা কক্ষপথ থেকে ধরো নিচ থেকে ইলেকট্রন, নিচ থেকে একটা ইলেকট্রন এখান থেকে ঘুরতে 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 উপরে চলে গেছে, এটা একটা হইতে পারে, তাই না? তো নিচ থেকে উপরে মানুষ যায় কেন বা কীভাবে যায়? নিচ থেকে উপরে কীভাবে গেছে? তাহলে এটা মানে কি হয়েছে? এখানে শোষণ হয়েছে, নিচ থেকে যাওয়ার সময় শোষণ হয়েছে আর কি, ঠিক আছে? আচ্ছা এবার ধরো উপরে গেছে, মানে শক্তি শোষণ করে সে উপরে গেছে, এবার উপর থেকে সে শক্তি ছেড়ে দিছে, শক্তি ছেড়ে দিয়ে সে নিচে আসছে, তখন সেটা কি হয়েছে? শক্তির বিকিরণ হয়েছে, শক্তির বিকিরণ হয়েছে, ঠিক আছে কথাটা? হ্যাঁ আচ্ছা তাহলে শোষণ হয়েছে আবার বিকিরণ হয়েছে। তাহলে শোষণের সময় এই যে একটা তরঙ্গ যে গেছে, ঠিক আছে, এই তরঙ্গটাকে যদি ভেঙে দেখতাম তাহলে এখানে অনেকগুলো ছোট 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 রেখায় বিভক্ত হইতো আর কি, ওই রেখাগুলোর সমষ্টিকে বলতেছে আসলে কি? বর্ণালী বলতেছে। তাহলে এখানে একটা রেখা দেখা যাওয়ার কথা, একটা রেখা দেখা যাওয়ার কথা দেখা যাচ্ছে, কার জন্য বলছে এটা? এটা বলছিল আমাদেরকে বোরের পরমাণু মডেলে বলছিল আর কি, বাট এখানে একটা রেখা না, এটা অনেকগুলো রেখার সমষ্টি, তাই তো? আচ্ছা এখন এটার জন্য তাহলে কি শোষণ বর্ণালী বলতে পারি, এটার নাম দিলে কি বলতে পারি? বিকিরণ বর্ণালী বলতে পারি, তাই তো? আচ্ছা বাট এই জায়গাটা তুমি খেয়াল করে দেখো তো, শোষণ হোক বা বিকিরণ হোক, এই জায়গায় কতটুকু শক্তি শোষণ করছে আর কতটুকু শক্তি সে ছেড়ে দিবে? এইখানকার জন্য যে শক্তির লেভেল যেটা হয়, ধরে নিলাম এখানকার জন্য একটা শক্তির লেভেল আছে, এটার শক্তির লেভেলটার নাম দিলাম আমরা হচ্ছে ই অফ এল, ই অফ এল মানে লোয়ার, আর এটার যে শক্তির যেটা আছে এটার নাম দিছি হচ্ছে ই অফ এইচ, এইচ মানে কি? হায়ার। তার মানে লোয়ার থেকে হায়ারে যদি যখন যাবে তখন সে কি করে? তখন সে শক্তি শোষণ করে গেছে, আর যখন উপর থেকে যখন নিচে আসবে তখন সেটা কি বিকিরণ করবে। তাহলে এই শক্তির যে পার্থক্যটা তার নাম আমরা দিলাম ডেল ই দিলাম আর কি। ডেল ই সমান আসলে কি? ডেল ই সমান হচ্ছে ডেল এইচ মাইনাস ডেল এল। বুঝছো কথাটা? এরকমটা। এখন এটা না হয় বুঝছি ভাইয়া, তাহলে এই কক্ষপথের শক্তিগুলো তাহলে কীভাবে বের করে? তাহলে এটা বের করে হচ্ছে এনতম কক্ষপথের শক্তি ই এন দিয়ে প্রকাশ করলাম, তাহলে 1/n² E1 এরকমভাবে। এখন এটা কার জন্য? এটা শুধুমাত্র হাইড্রোজেনের জন্য আর কি, হাইড্রোজেনের জন্য বা হাইড্রোজেন সদৃশ কোনো পরমাণুর জন্য প্রযোজ্য এটা। তবে যদি হাইড্রোজেন সদৃশ যদি কেউ না হয়, ধরো তুমি হিলিয়ামের জন্য নিছো, তখন তাহলে কী হবে? E(n²) E1 এটাই থাকবে, বাট ছোট্ট একটু চেঞ্জ আসবে আর কি। চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে এই জায়গাটায় Z² আসবে। জেডটা কি? জেডটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যার কথা বলতেছে। তাহলে জেডটা এখানে কি? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক, তাই না? পারমাণবিক, সরি উপরটা তাহলে হাইড্রোজেনের জন্য বলছি কেন? কারণ হাইড্রোজেনের জন্য পারমাণবিক সংখ্যা 1 হয়, এই জন্য এরকম করে লিখছি আর কি। E1 এর মান কত? এটা যারা ভাবতেছো, E1 এর মান হচ্ছে -13.6 EV। ইভি মানে হচ্ছে ইলেকট্রন ভোল্ট,
এইভাবে তুমি লিখে রাখছো। এখন তোমার তো ভাই এইটা দরকার নেই, আপনি না বললেন তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে যায় আলোর মতো করে, তাহলে এই তড়িৎচুম্বকীয় বর্ণালী যখন কথা বলছে তার মানে আমাকে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে আর কি। একটা তরঙ্গ সম্পর্কে ভালো আইডিয়া পাওয়ার জন্য ওটা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হয় এবং সেটা শক্তি সম্পর্কে আইডিয়া রাখতে হয়। শক্তিটা না হয় বুঝছি, বাট তরঙ্গ দৈর্ঘ্যটা কোথায় থেকে পাবো, তাই না? আচ্ছা, এখন তোমাকে একটা জিনিস বলি, তুমি পাবা কোথা থেকে এটা, তোমাকে প্রুফ করার দরকার আছে? তো হালকা একটু আমি প্রুফটা এই জায়গা থেকে হালকা একটু টানবো তোমাকে, যে ডেল ই যেটা আছে তুমি যদি এইটাকে ভেঙে লেখো তাহলে সেটা কি পাইলা, এই সি ডিভাইডেড বাই ল্যামডা। এখান থেকে এই ল্যামডাটা তুমি বের করতে পারবা, বুঝছো? বাট আমরা এই দিকে না যাই, এখানে তুমি যদি এই মানগুলো যদি বসায় দাও ই1 এরকম মান যদি বসায় দাও তখন তুমি এখান থেকে যাবা। তো সব কিছু করার পরে তুমি এখান থেকে একটা ফর্মুলা পাবা, 1/λ সমান RH ইন্টু জেড স্কোয়ার। কেন বলতেছে, যদি আমি যে কোনো একটা পরমাণুর জন্য যদি নিছি, নেওয়ার পরে 1/NL স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার, বুঝছো? হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপারটা আর কি। এখন তুমি আমার কথার মধ্যে একটু আসো, কথার মধ্যে আসো। এই জায়গাটায় তুমি যদি কি করো, জেটের মানটা যেটা আছে, জেটের মানটা তুমি যদি 1 নাও, এটার মান যদি 1 নাও তখন সেটা কি আসতেছে 1/λ সমান RH, তখন 1/NL স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার, এইটা আসতেছে, ঠিক আছে? এইটা আসতেছে এটা। তো এইটাই হচ্ছে কি রিডবার্গ সমীকরণ। রিডবার্গ সমীকরণ দিয়ে তুমি যদি কী করতে পারো, এখান থেকে মানে রিডবার্গ নামে একজন বিজ্ঞানীর নাম আছে, সেখান থেকে আসতেছি, সেখানে চাইলে আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যটার মানটা আসলে বের করতে পারবো। আচ্ছা, এইখানে আর এইচটা কি, আর এইচটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক, যেটার মান হইল 10, 9, 6, 7, 8 এত পার সেন্টিমিটার। বুঝছো কথাটা? আচ্ছা, এটা হ্যাঁ বুঝলাম। ল্যামডাটা কি, তরঙ্গ দৈর্ঘ্য। NLটা কি, যেটা নিচের কক্ষপথে থাকে সেটা। NH কোনটা, উপরে যেটা থাকে সেটা হচ্ছে NH। L মানে হচ্ছে লোয়ার আর H মানে হচ্ছে হাইয়ারটা, এটা নিচের কে। আচ্ছা, তবে এইখানে কিছু কনফিউশন আছে এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোর। এখান থেকে যদি আমাদেরকে কখনো বলে যে মিটারে বের করো বা যদি ন্যানোমিটারে বের করতে বলে তখন, আচ্ছা এটা তো সেন্টিমিটারে লিখে রাখছি। তো এইটাকে আবার কি লেখা যায় দেখো, 1.09, ঠিক আছে? এটা ধরে লিখলাম, লিখে তাহলে কী লিখতেছি এখানে 10 টু দি পাওয়ার কত লেখা যাবে বলো তো? এই যদি এখানে দিই 1, 2, 3, 4, 5, তাহলে 10 টু দি পাওয়ার 5 এত সেন্টিমিটার পার সেন্টিমিটার লেখা যায়, তাই না? আচ্ছা, তুমি যদি এখন মিটারেরটা লিখতে চাও তখন তাহলে কী করবা, 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার 7 এত পার মিটার, ঠিক আছে? তুমি যদি এবার ন্যানোমিটারে যাও, তখন তাহলে কত হবে, 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে? এত পার ন্যানোমিটার। তো যদি তোমাকে ন্যানোমিটারে ইউজ করতে বলে তখন তুমি এটা ইউজ করো, যদি মিটারে বের করতে বলে এটা ইউজ করো, সেন্টিমিটারে ইউজ করতে বলে এরকমগুলো ইউজ করো আর কি। তাহলে এই মানগুলো মুখস্থ রাখি নেই আসলে, এটাকে চাইলে কনভার্সন করে বের করা যায়। কীভাবে বের করতে পারবা, চলো ওটা দেখে আসি, তাহলে সুবিধা হলো না? আচ্ছা, আমরা জানি হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আবার ভাইস ভার্সা লেখা যায় না, 1 সেন্টিমিটার সমান 10 টু দি পাওয়ার -2 মিটার, উল্টাই দিছি, লেখা যায়। আবার কি লিখতে পারি এখানে, তাহলে এই কনসেপ্ট থেকে আমরা কি লিখতে পারি, ধরো রিডবার্গ কনস্ট্যান্টের মান তোমার কাছে কি আছে, রিডবার্গ কনস্ট্যান্টের মান তোমার কাছে ছিল 1.09, আচ্ছা 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ছিল এত। এটা কি ছিল জানো, এটা ছিল হচ্ছে পার সেন্টিমিটার, মানে নিচে ছিল সেন্টিমিটারটা। তো তুমি এবার কী করতেছো, সেন্টিমিটারটাকে তুলে দিয়ে এটাকে 1 সেন্টিমিটার তুলে দিয়ে এটা বসাচ্ছ আর কি। ধরো তুমি এটা বসায় দিলা, তুমি ধরো যে এখানে বসায় দিলা 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এখানে দেওয়ার সময় তাহলে কী দিলা তুমি, এটা কেন করাচ্ছি, ম্যাথ করার জন্য কাজে লাগবে তাই করাইতেছে। আচ্ছা,
এখানে তাহলে কী দিলা তুমি 10⁻² এত মিটার দিছো। তাহলে এবার তাহলে কি এম থাকবে, জাস্ট এই পার্টটা উপরে গেলে তাহলে কি প্লাস হয়ে যাবে, তাহলে অল অ্যারাউন্ড কী লেখা যায় 1.09 × 10⁻7, এটা হচ্ছে পার মিটার লেখা যায়, এইভাবে লিখছি আর কি। তাহলে আমরা পার সেন্টিমিটার থেকে পার মিটারে আসছি, বুঝছেন? আচ্ছা, এবার ধরো আমাদের এই পার্টটা না লিখে আমরা আরেকটা পার্ট সম্পর্ক নিয়ে কাজ করি। কী সম্পর্ক সেটা? আমরা জানি 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। তাহলে আবার কি লেখা যায়? হ্যাঁ, এটা পার্ট আছে না, এটাকে ধরে যেভাবে লিখে রাখছি, সমস্যা নেই, এটাকে ইউজ করতে পারি। আমার যেহেতু মিটারের মানটা আমাদের কাছে আছে, তাহলে RH সমান আমাদের কাছে 1.09 × 10⁻7 এত পার মিটার। কিন্তু 1 মিটারের জায়গায় আমাদের কাছে ওইটা লিখতে হবে এবার। আচ্ছা, 1 মিটারের জায়গায় আমাদের কাছে ওইটা লিখতে হবে, 1 মিটারের জায়গায় আমাদের কাছে এবার ওইটা লিখতে হবে। তাহলে 1 মিটার জায়গায় লিখলাম কত? 10⁹ ন্যানোমিটার। শুধু ন্যানোমিটার রাখতে হবে আমাকে, এই পার্ট তাহলে কাটতে হবে। 0.9 × 10⁻² হয় কিনা, এটাতে উপরে গেলে মাইনাস হবে, দ্যাটস -2, তাহলে এত ন্যানোমিটার। এটাই কিন্তু ভাইয়া ওই পাশে লিখে দিছিলাম, যে এই পাশে তুমি দেখো ভালো করে কিসে কিসে মান লিখতেছি। এইটা একটা ভ্যালু পার সেন্টিমিটারে, এইটা একটা ভ্যালু পার মিটারে, এইটা একটা ভ্যালু হচ্ছে পার ন্যানোমিটারে। তো সাধারণত ন্যানোমিটারে চাইতে পারে প্রশ্ন, তো 3টা মান তুমি চাইলে মনে রাখতে পারো, ভালোভাবে মনে রাখতে পারবা, বুঝছো? আচ্ছা, সো আমরা এখানে কোথায় ছিলাম? আমরা এই পাশে ছিলাম, আমরা ফর্মুলাগুলো সব লিখে ফেলছি। আমরা ম্যাথ করতে যাব, ম্যাথ করতে যাওয়ার আগে ছোট্ট একটু কাজ করবো আর কি এখানে। আচ্ছা, এখন আমাদের কাছে একটা ফর্মুলা আছে, আমাদের কাছে 1/λ। 1/λ সমান RH, 1/λ সমান RH, তারপরে কী হলো 1/NL² মাইনাস 1/NH²। আচ্ছা, পাইছি। এখন এই যে 1/λ যেটা আছে না, এই 1/λকে আবার তরঙ্গ সংখ্যা বলে। 1/λকে আমরা কি বলতে পারি? এটাকে আবার তরঙ্গ সংখ্যা বলে আর কি, এটাকে তরঙ্গ সংখ্যা বলে, ঠিক আছে? এটা তো মাথায় রাখো আর কি আপাতত। এবার আসো ঘটনার মধ্যে ছোট্ট একটি ঘটনা, সেটা কি? এখন আমাদের কাছে দুটো জিনিস আছে, NL আছে, NH আছে। এর ভিত্তিতে কিছু সিরিজ আকারে জিনিসটা ভাগ হবে আর কি। কীরকম ভাগটা হবে একটু দেখো আগে, কীরকম ভাগটা হবে একটু দেখো। ধরো আমাদের কাছে এটা একটা নিউক্লিয়াস আছে, এটা একটা নিউক্লিয়াস মাঝখানে আছে, আমরা দিলাম প্রথম, এটা হচ্ছে প্রথম কক্ষপথটা এটা। তারপরে ধরো যে দিলাম দ্বিতীয় কক্ষপথটা দিব, তারপরে ধরো যে দ্বিতীয় কক্ষপথটা দিব। আচ্ছা, এটা বড় হবে না? ওকে, সমস্যা নেই। আচ্ছা, এখানে অনেকগুলো হয়ে গেছে, সমস্যা নেই, আমরা এক এক করে দিতে পারি এখানে। আচ্ছা, সো এখানে ধরো যে প্রথম কক্ষপথ দিছি, তারপরেরটা হলো আমরা দিলাম হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, অর্থাৎ 2 নম্বর কক্ষপথ হচ্ছে এটা দিলাম। তারপর আমরা আরও এখানে কক্ষপথ দিব, এটা দিলাম আরেকটা কক্ষপথ, তাহলে 3 নম্বর কক্ষপথ গেল। আমরা এখানে আরও কক্ষপথ দিতে পারি, এখানে দিতে পারি। 4 নম্বর কক্ষপথটাও দিলাম, এখানে ধরো 4 নম্বর কক্ষপথটা আছে, ঠিক আছে? আমরা এখানে আরেকটা কক্ষপথ দিই একটু আর কি, আরেকটা কক্ষপথ এখানে একটু দিব। হ্যাঁ, আরেকটা কক্ষপথ দিছে, মোট 5টা কক্ষপথ দিছে এখানে, তাই তো? 5টা কক্ষপথ দিছি আপাতত। ওকে, ডান। তো আমাদের কাছে আর মোটা দাগে লাগবে না, 5টা হয়ে গেছে, মানে অনেক বেশি দিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, তোমরা অলরেডি বুঝতে পারতেছো মনে হয় যে ভাইয়া এইটার মাধ্যমে আসলে কী বলতে চাইতেছে। সো ভাইয়ার আসলে বলা আর তোমাদের জানাশোনা সেম কথা। সো এটা হচ্ছে প্রথম কক্ষপথে ধরো যে আলো আসতেছে, মানে আলো বলতে ইলেকট্রন আসতেছে, এটা হচ্ছে উপর থেকে নিচে আসছে, ধরো এই জায়গার থেকে এটা আসছে, ঠিক আছে? এখন আমরা নামকরণগুলো করলে মানে সুবিধা হইতো। এটা হচ্ছে নিউক্লিয়াসটা মাঝখানে, তো এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, 5 নম্বর কক্ষপথ, ঠিক আছে? তাহলে 1 নম্বর কক্ষপথে কোথা থেকে আসছে? 2 নম্বর থেকে একটা ইলেকট্রন আসছে। এবার 2 নম্বর থেকে না এসে আসছে কোথা থেকে? 3 নম্বর থেকে একটা ইলেকট্রন আসছে ওই জায়গাতে, ঠিক আছে? আচ্ছা, দিলাম। আবার ধরো যে ওইখান থেকে না আসে কোত্থেকে আসছে, তাহলে এবার ধরো যে আসছে 4 নম্বর থেকে একটা আসছে, ওই জায়গাতেই আসছে আবার, ঠিক আছে? আচ্ছা, আবার ওইখান থেকে না আসে কোথায় আসতেছে? আবার ওইখান থেকে না আসে কোথায়? 5 নম্বর থেকে ওখানে আসতেছে। তাহলে কি হলো? 1 থেকেও 2 থেকেও আসতে পারে, 3 থেকেও আসতে পারে, 4 থেকেও আসতে পারে আর কি, এরকম। তাহলে এইটা একটা ঘটনা ঘটছে। এই ঘটনাতে তুমি কি হয়েছে তাহলে বলো তো? NL এর মানটা 1, NH এর মানটা কত? NH এর মানটা 2 হইতে পারে,
3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, সো অন, এরকম হইতে পারে, তাই না? এরকমটা যদি n এর মানটা 1 হয় আর যদি 2 3 4 5 6 বা ইনফিনিটি এগুলোর থেকে যদি আসে, তখন এখানে যে সিরিজ অফ লাইন দেখা যাইতেছে না, এই সিরিজগুলো একটা নাম আছে, এই সিরিজগুলোর নাম বলতেছে হচ্ছে লাইম্যান সিরিজ বলতেছে। তখন এটাকে কি বলতেছে বলো তো? তখন এটাকে বলতেছে লাইম্যান সিরিজ বলে। তখন এটাকে কি বলে? লাইম্যান সিরিজ বলে। তখন এটাকে লাইম্যান সিরিজ বলে। এটাকে লাইম্যান সিরিজ বলে। পাইছি? এবার তুমি যাও হচ্ছে পরেরটাতে। যদি তুমি একে না এসে যদি তুমি 2-এ আসে, ধরো যে 2-এ আসার ক্ষেত্রে লিখে 3 থেকে 2-এ আসতে হবে, তাই না? 2-এ আসে, তাহলে উপায়টা কি? 3 থেকে 2-এ আসতে হবে। 3 থেকে ধরো 2-এ আসছে, 3 থেকে ধরো যে 2-এ আসছে, 3 থেকে ধরো যে 2-এ আসছে, তারপর এটা কি ধরো যে 3 থেকে না 4 থেকে ধরো যে 2-এ আসছে, ধরো 4 থেকে 2-এ আসছে, অথবা কোত্থেকে আসছে, ধরো 5 থেকে 2-এ আসছে, 5 থেকে 2-এ আসছে, ঠিক আছে? এরকম অবস্থা হয়েছে। তাহলে কি বললাম কথাটা? এই জায়গায় যখন আসলো, ধরো এন এল এর মানটা হচ্ছে এবার 2, এন এইচ এর মানটা কত? এন এইচ এর মানটা হচ্ছে 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, সো অন। যদি এইরকমটা হয় তখন ওই সিরিজটাকে বলে কি আসলে? বামার সিরিজ বলে। যদি এরকম কন্ডিশন হয় তখন তাকে কি বলা হয়? বামার সিরিজ বলে আর কি। তাহলে লাইম্যান গেল, বামার গেল, ঠিক আছে? গেল। তারপরে এটা তাহলে কি আসবে এরকম? আচ্ছা, সো আমাদের মনে হয় লেখার দরকার আছে কি? আর কি লেখার দরকার আছে? না লিখে আমরা এইভাবে লিখি, আর ওইভাবে ড্র করার দরকার নেই, সময় যাবে। ধরো এন এল এর মানটা, ঠিক আছে, আমরা এন এল হইতে পারে, এন এইচ হইতে পারে। এন এল এর মানটা যদি 1 হয় তাহলে এন এইচ এর মান তাহলে কত হইতে পারে? 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, সো অন। যদি এটা 2 হয় তাহলে এটা কত হইতে পারে? 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, এরকম। যদি 3 হয় তাহলে এটা কত হইতে পারে? 4, 5, 6, 7 এভাবে হইতে পারে। যদি 4 হয় তাহলে কি হবে বলো তো? 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, হোয়াটএভার, ঠিক আছে? 8 ধরো যে নাই। আচ্ছা, গেল। এখন যদি এই কন্ডিশনটা হয়, তখন তাকে আমরা কি বলছি জানো? তখন আমরা তাকে বলছি লাইম্যান সিরিজ বলছি আর কি, লাইম্যান সিরিজ বলছি। এইটা যদি হয় তখন তাকে কি বলছো? তখন তাকে বলছো হচ্ছে বামার সিরিজ বলছো। এটা যদি হয় লাইম্যান, বামার, তারপর কি বলো তো? প্যাসচেন সিরিজ, তাই না? প্যাসচেন সিরিজ। তারপরে তাদের কী হবে বলো তো? লাইম্যান, বামার, প্যাসচেন, তারপর হচ্ছে ব্রাকেট সিরিজ, ব্রাকেট সিরিজ। তারপরে হচ্ছে কি, যদি এটা 5 হতো তখন ফুন বা ফান্ড হইতো আর কি, তাই তো? এরকম। তো এরকমভাবে অনেকগুলো সিরিজ অফ লাইন দেখা যাইতেছে এখানে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? তড়িৎচুম্বকীয় বর্ণালীর ক্ষেত্রে আমরা এখান থেকে সিরিজ পাইতেছি কিছু। মনে থাকে যেন কথাগুলো, ঠিক আছে? এখন এই সিরিজগুলোর ক্ষেত্রে একটা ছোট্ট একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই সিরিজগুলোর ক্ষেত্রে একটা ব্যাপার তুমি বলতে পারো কি না? ধরো একটা ইলেকট্রন একদম ইমিডিয়েট পরেরটা থেকে আসছে, এটার মানে কি? এর পরেরটা কোনটা? 2, এর পরেরটা কোনটা? 3। ইমিডিয়েট পরেরটার থেকে যদি একটা ইলেকট্রন আসে তাহলে সেই ইলেকট্রনটার শক্তি যত হবে একদম ইনফিনিটি, বাকিগুলো কি আছে? ইনফিনিটি আছে না এখানে? ইনফিনিটি আছে না? যদি ইনফিনিটির থেকে যদি পরে এসে তখনও কি শক্তি সেম হবে নাকি ডিফারেন্ট হবে? এই জিনিসটা জানা লাগবে না? শক্তির কথা কেন বলতেছে? কারণ তরঙ্গদৈর্ঘ্য জানা থাকলে শক্তি জানা যায়, তাই না? আচ্ছা, তো এই পয়েন্টটা একটু ক্লিয়ার করে নিই। চলো, কেন শক্তির কথা বললাম যেন? শক্তির কথাটা এখানে কোথায় যেন ছিল? এই যে এখানে ছিল আর কি। দেখো, তরঙ্গদৈর্ঘ্য শক্তির ক্ষেত্রে পার্থক্য কেমন? শক্তি আর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে একটা অবস্থার ব্যস্তানুপাতিক, এই জন্য বলতেছে। এই জায়গাটায় আমাদেরকে এখন যাইতে হবে, কি করতে হবে জানো? একটু এই জায়গাটা আমাদেরকে ভালো করে পড়তে হবে, একটু হালকা পাতলাভাবে। কি বললাম যেন বলি? এখন শক্তি ম্যাক্সিমাম কখন হইতে পারে? যখন শক্তি ম্যাক্সিমাম হবে ঠিক ওই সময়টা এইটা আবার মিনিমাম হবে। তরঙ্গদৈর্ঘ্য কেমন হবে? মিনিমাম হবে। আবার শক্তি যদি কখনো তুমি দেখো মিনিমাম হয়েছে তখন তরঙ্গদৈর্ঘ্য তাহলে কি হবে? তখন তরঙ্গদৈর্ঘ্যটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, কারণ একটা অপরটার ব্যস্তানুপাতিক। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে এখানে দুইটা কন্ডিশন দাঁড়িয়েছে। সো দুইটা কন্ডিশনের ক্ষেত্রে
তোমাকে তাহলে একটু দুটো কন্ডিশনই ঝালাই করতে হবে। দুটো কন্ডিশন সেম কিন্তু, তাই না? তোমাকে যদি কখনো বলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হিসেব করবা। দুটো কন্ডিশন এখান থেকে। আচ্ছা আসো, এটা কন্ডিশন মানে কি, এন এল এর যে মানটা আছে এটা তো থাকেই, এটা তো আমাদের হাতে তো নাই, তাই না? এন এল এর যে মানটা আছে এটা তো আমাদের হাতে নেই। লাইমের হইলে 1, বামার হইলে অমুক তমুক, এরকম করে তো থাকে আর কি। এটা সিরিজের উপর নির্ভর করতেছে এন এল এর মানে, তার মানে এটার সাথে আমাদের কোনো হাত নেই, এটা যা হবে তাই ফিক্সড। বাট এন এইচ এর মানটা নিয়ে আমাদের কাজ করতে হবে এই শর্তের জন্য আর কি। এনার্জির মানটা ম্যাক্সিমাম, অনেক দূর থেকে আসলে এনার্জি ম্যাক্সিমাম হয়, অনেক দূর থেকে আসলে এনার্জি কেমন হয়, ম্যাক্সিমাম হয় আর কি। তাহলে যদি এন এল এর সাথে যদি কি বললাম, যদি অনেক ইনফিনিটির থেকে যদি আলো আসে, এন এইচ এর মানটা যদি ইনফিনিটি হয়, এন এল এর মানটা তো সিরিজের উপর নির্ভর করতেছে, তখন সেটা কি এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম আর ল্যামডা হলো মিনিমাম। আর যদি আমরা এই জায়গায় বলি, এই জায়গায় তাহলে শর্ত তাহলে কেমন হবে, এন এল এর মানের উপর তো আমাদের হাত নাই, এটা তো আসলে সিরিজের উপর নির্ভর করতেছে, যা হবে তাই। তাহলে এন এইচ এর মান তাহলে কেমন হবে এখানে, যদি ইমিডিয়েট পরের থেকে যদি আসে, তাহলে ইমিডিয়েট পরের থেকে এন এল এর সাথে যদি 1 যোগ করো, তখন যেটা হয় সেটাকে আমরা কি বলতেছিলাম, এনার্জিটা হলো মিনিমাম, ল্যামডাটা হলো ম্যাক্সিমাম। বুঝছো? আচ্ছা, তুমি এটাকে একটু এই পাশে এইখানে দেখো, তুমি এই জায়গায় একটু দেখো। তার মানে কি বলতে চাইতেছে ভাইয়া, বলতে চাচ্ছে ভাইয়া হচ্ছে এখান থেকে যদি এখানে যদি আসে 2 থেকে যদি 1-এ ইলেকট্রন আসে, তাহলে তখন ল্যামডাটা কেমন, তখন ল্যামডাটা হইলো ম্যাক্সিমাম, ঠিক আছে? আর যদি ওইটা না হয়ে, যদি ওইখানে যদি না হয়ে ইনফিনিটির থেকে যদি 1-এ যদি আসে, তখন ল্যামডাটা কেমন হবে, মিনিমাম হবে আর কি। বুঝতে পারছি কথাটা? এই কথাটাই আসলে ভাইয়া ওইখানে শর্তটা লিখে দিছে। কথাটা তো মনে থাকবে মনে হয়। আচ্ছা, কথাটা যদি মনে থাকে তাহলে তো ভালো। আরেকটা ছোট্ট কথা মনে রাখতে পারবা কিনা, তুমি ছোট মানুষ, তোমার মাথায় সব কিছু মনে রাখতে হয়, হ্যাঁ, উপায় তো নেই। ই এর সাথে 1/λ হচ্ছে কি ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখন এইটা তুমি একটা জিনিস ছোটোবেলায় দেখছো কিনা, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, পাইছো তো? তাহলে এই জায়গায় সি আর ল্যামডাকে মার্জ করলে কি লেখা যায়, এফ, মানে কম্পাঙ্ক লেখা যায়। তাহলে ই এর সাথে কম্পাঙ্ক কেমন, সমানুপাতিক। তাহলে লিখতে পারি কি আবার ই সমানুপাতিক এফ মানে হচ্ছে কম্পাঙ্ক, তাই তো? তাহলে ই যদি ম্যাক্সিমাম হয়, তাহলে এটাই আবার কার শর্ত, এফ ম্যাক্সিমামের শর্ত। ই যদি মিনিমাম হয়, এটা আবার কি এফ মিনিমামেরও শর্ত। তোমাকে যদি বলা হয় কোনো একটা নির্দিষ্ট কক্ষপথ থেকে এটা বের করো, তখন তোমাকে দেখতে হবে, তাই তো? আচ্ছা, এরকম কোনো ম্যাথ আছে কিনা আমরা একটু দেখি, তাহলে তোমার জন্য ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা। আমাদের কাছে একটু দেখি, এইটা না, এইটাও মনে হয় না, আমরা একটু দেখি এরকম একটা ম্যাথ থাকার কথা আমাদের কাছে। এই যে কি বলছে এখানে দেখি, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। তাহলে এনে কি বলছে, ভি, এটা নিউ বার বলতেছে এটাকে, এইটার কথা বলছে কিন্তু মিনিমাম, এটার কথা বলছে হচ্ছে কি মিনিমাম, ঠিক আছে? এটা বের করতে বলছে। আচ্ছা, আগে আমরা একটু জিনিসগুলো দেখে আসি। ভি সমান যেন কি ছিল, 1/λ ছিল আর কি, ভি না, নিউ বার সমান ছিল 1/λ ছিল। তাহলে এইটা যদি মিনিমামও হয়, তাহলে এটা কেমন, ম্যাক্সিমাম। তাহলে যদি নিউ বারটা মিনিমাম হয়, তাহলে ল্যামডা তাহলে কেমন হইতে হবে, ল্যামডা তাহলে হচ্ছে ম্যাক্সিমাম। আর ল্যামডা ম্যাক্সিমামের শর্ত কী ছিল বলো, ল্যামডা ম্যাক্সিমামের শর্ত কী ছিল, ল্যামডা ম্যাক্সিমামের শর্ত ছিল মনে হয় একটা, তুমি ভুলে গেছো কিনা জানি না। ল্যামডা ম্যাক্সিমামের শর্ত কোনটা, এই যে n+1, এটা হচ্ছে এইচ, এখান থেকে পড়তে হবে। তো চলো একটু দেখি আমরা একটু ওই জায়গাটায় ফেরত যাব। আচ্ছা, তাহলে এই জায়গায় তাহলে কি হইলো, তাহলে বামার সিরিজ বলছে না এখানে, কার জন্য বলছে, বামার সিরিজ মানে এন এল এর মান তাহলে কত হবে 2, এন এইচ এর মান শর্ত অনুযায়ী কিন্তু, ঠিক আছে, শর্ত অনুযায়ী তাহলে কি nl+1, তাহলে nl মানে কত, 2 + 1 যোগ করে তাহলে কত হয়েছে 3 নাম্বার, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটা পাইছি 3, একটা পাইছি হচ্ছে 2। এবার আমরা আমাদের ফর্মুলার মধ্যে বসাবো আর কি, ঠিক আছে? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার কথা বলছে, তাহলে হচ্ছে আমাদের দরকার তরঙ্গ সংখ্যা সমান RH 1/1/nl² - 1/nh², এটা। এখন তুমি যদি মানগুলো বসায় দাও এক এক করে, তাহলে তোমার কাছে অ্যান্সারগুলো চলে আসবে, দিছো। এখন এখানে তাহলে তুমি কি বসাবা,
1/2 এর স্কোয়ার করলে 4, 1/8 এর স্কোয়ার করলে তাহলে কত আসলো 9, হয়েছে না জিনিসটা? হ্যাঁ, এবার তাহলে মান বসাও। আর এইচ উপরে তাহলে যাবে কত? উপরে যাবে হচ্ছে 5, তারপর এখানে যাবে কত? এখানে যাবে হচ্ছে 4, তাই না? নাকি হ্যাঁ, তাহলে এখানে তাহলে কত আসবে? এখানে যাবে হচ্ছে 4 9 36 আর কি, তাহলে 4 9 36, তাই না ব্যাপারটা? হ্যাঁ, 5 কেন বললাম যেন আমরা? 5 না, ভুল বললাম মনে হয়। দেখে আমরা যদি লসাগু গসাগু করতে ভুল করে ফেলছি। 4 9 তাহলে কত হয়েছে? ধরো 36, উপরে যাবে হচ্ছে 9, তাহলে এখানে যাবে হচ্ছে তাহলে কত? এখানে যাবে হচ্ছে 4, তাহলে ভাগ করছি আর কি, এরকম সমস্যা নেই। তাহলে আর এইচ দিছি, দেওয়ার পর তাহলে যেন কত হলো? উপরে যাবে হচ্ছে 5, নিচে আসবে হচ্ছে তাহলে কত? 36। হিসাব করে তাহলে কী লেখা যায়? 5 আর এইচ ডিভাইডেড বাই 36, এটা হচ্ছে আমাদের কাছে সর্বনিম্ন এর জন্য আর কি, তাই না? এটার জন্য কিসের জন্য কথা বলছিল? সর্বনিম্ন এর কথাবার্তা বলছিল আর কি, একটু মাথায় রাখতে হবে। এই প্রশ্নগুলো একটু জটিল জটিল হয়তো এটাতে। তাহলে কয় নাম্বারটা তাহলে অ্যান্সার হবে বলো তো? তাহলে অ্যান্সারটা তাহলে কয় নাম্বারটা তাহলে হবে? কয় নাম্বারটা তাহলে অ্যান্সার হবে? 5। বুঝছি ঘটনাটা কি? হ্যাঁ, ওকে, সমস্যা নেই। তাহলে এইটা গেল আমাদের কাছে ব্যাপারটা। আমরা একটু আগের জায়গায় একটু ফেরত যাই। আমরা বলছিলাম এরকম হয়, এরকম কিন্তু কি আরও আছে কি না? না, এখানে আরও এই ম্যাথগুলো এটার ক্ষেত্রে আর নাই। আমরা একটু চলো দেখি, ঠিক আছে? ওকে, এবার আসো তোমার কাছে এখানে 2টা পয়েন্ট বলার দরকার আছে। তুমি সব কিছু জানছো এখান থেকে, এইখানে একটু লিখে দিই। যদি তুমি ক্যালকুলেশন করা শুরু করো, যেহেতু তোমার কাছে সব কিছু আছে, তুমি ল্যামডার মান বের করতে পারবা। ল্যামডার মান বের করে দেখলে দেখা যাবে এই যে লাইম্যান সিরিজ যখন হয় তখন ল্যামডার মানটা কত হয়? লেস দেন 380 হবে আর কি, লেস দেন 380। তার মানে 380 মানে কি? যে তোমার ভিজিবল রেঞ্জের থেকে কোথা থেকে শুরু হয় যেন? কোথা থেকে শুরু হয়? ভায়োলেট থেকে শুরু হয়, তাই না? ভিভ জিওরের ভি, সেখান থেকে ভায়োলেট থেকে শুরু হয়। তাহলে ভায়োলেট থেকে আরও কম কালারে দেখা যাবে আর কি, তাই তো? তার মানে এটাকে তখন কি ইউভি বলতেছে আর কি তখন। তার মানে এই যখন তুমি রেঞ্জটা যাবে, এই জায়গার মধ্যে যে বর্ণালী যে তরঙ্গদৈর্ঘ্য যেগুলো আসবে, সে তরঙ্গদৈর্ঘ্য কেমন আসবে? ইউভি টাইপের আসবে আর কি। তাহলে এখানে ইউভি রশ্মি দেখা যাবে আর কি, এরকম। আর যখন তুমি বামার সিরিজের জন্য যখন কাজ করবা, তখন ওই তরঙ্গদৈর্ঘ্যের মানগুলো তাহলে কত আসবে? 380 থেকে 780, 380 থেকে 780 ন্যানোমিটার এর মধ্যে তরঙ্গদৈর্ঘ্যটা থাকবে আর কি। তাহলে কি বললাম কথাটা? তাহলে তখন এটাকে আমরা বলতেছি ভিজিবল বলতেছি আর কি, ভিজিবল বা দৃশ্যমান বলতেছি, ঠিক আছে? ভিজিবল বা দৃশ্যমান, এটা কী বললাম? 380 থেকে 780 এই ন্যানোমিটারের মধ্যে পড়তেছে, ঠিক আছে? 380 থেকে 780 এই ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে কি পড়বে গিয়ে? এই বামার সিরিজটা গিয়ে পড়বে আর কি। আর এটা তাহলে কত হবে? 380-র তুলনায় কম হবে হচ্ছে এটা। আর বাকি যেগুলো আছে না, এই যে বাকি যেগুলো আছে, এই যে 3 4 বা সো অন, সামনের দিকে যা যা পাবা, এর আবার নাম বলে কি? আইআর বলে। আইআর মানে কি? ইনফ্রারেড ইজ গ্রেটার দেন 780, ইজ গ্রেটার দেন 780 ন্যানোমিটার, ইজ গ্রেটার দেন 780 ন্যানোমিটার। বুঝছো? তাহলে এইটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা বামার সিরিজে যতগুলোই ম্যাথ করি না এখন, অ্যান্সার তাহলে কত আসবে? এই যে 380 থেকে 780-র মধ্যে থাকবে। বুঝছো কথাটা? আচ্ছা, চলো একটু তাহলে আমরা সামনের দিকে মুভ করি, আমাদের কাছে ক্লিয়ার হবে আর কি আস্তে আস্তে। এবার দেখি কি বলছে। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর প্যাশচেন সিরিজ। আচ্ছা, সমস্যা নেই। প্যাশচেন সিরিজ মানে যেন কি বলছে মনে আছে? প্রথমটা কী ছিল? লাইম্যান বা আমার প্যাশচেন সিরিজ কথাটা মানে আমরা এইটা বুঝতেছি এখন। এন এল এর মান মানে কত বলতেছে? এন এল এর মান তাহলে 3 বলতেছে, সমস্যা নাই। উদ্দীপকের এক অনুসারে কোনো রেখার তরঙ্গ দৈর্ঘ্য এত হলে ইলেকট্রনটি কোন শক্তি স্তর থেকে পড়ছে, ধাপান্তরিত হয়েছে, মানে কোন শক্তি স্তর থেকে আসছে। তাহলে বের করতে বলছে হচ্ছে এন এইচ এর মান তাহলে কত হবে? এন এইচ এর মান তাহলে কত হবে এটা বের করতে হবে আর কি। এন এল এর মান আমি জানি, আমি তরঙ্গ দৈর্ঘ্যের মানও কিন্তু জানি। চলো একটা আমরা একটু হিসাব নিকাশ করি, ম্যাথ করতে হবে আমাদের কাছে। এখানে একটু ম্যাথ করতে হবে একটু আমাদের কাছে। ক্যালকুলেটর থাকলে ভালো হইতো, তাই না? সো ক্যালকুলেটর পাশে আছে কি না? চলো দেখি করতে যাই, দেখি কত দূর যায়। নাহলে মোবাইলে ক্যালকুলেটর আসলে ইউজ করতে পারবো আর কি আমরা। আচ্ছা, তাহলে এই জায়গাটায় কি হবে? আমাদের কাছে ফর্মুলা আছে 1/λ সমান RH, ঠিক আছে? তারপরে কত হবে? 1/n L স্কোয়ার
1/NH স্কোয়ার। এই হচ্ছে ব্যাপারটা। আমরা তাহলে একটা কাজ করি, এখানে আমরা একটা কাজ করি, 1/λ মানটা আমি জানি কত মান, 1875। 1875। আচ্ছা তোমরা আগে আমাকে একটু বলো তো 1875 থেকে দেখে তোমার কি মনে হয়েছে এটার NH এর মান কত হইতে পারে? মানে NH এর মান তো কত না, এটা তো অলরেডি IR এর অঞ্চলের মধ্যেই পড়ছে, কারণ অলরেডি তো আমাদের বামার সিরিজ পার করে গেছে, সরি। সো এখানে আর H এর মান কোনটা ধরবা? আমি বলবো যে ন্যানোমিটারটাই ধরো আর কি। কেন ন্যানোমিটার ধরো? কারণ এখানে ন্যানোমিটার আছে, ক্যাটাগরি যাবে আর কি এটাতে। তাহলে এর মান যেন কত ছিল, 1.09 ইন্টু 10⁻²। এত কিন্তু ন্যানোমিটার ছিল, এটাও ন্যানোমিটার কেটে যাবে কিন্তু তখন গেল। তাহলে এবার যদি যাই 1/NL স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার, এখান থেকে মানটাকে বের করতে হবে। সেখান থেকে ক্যালকুলেশন করে যখন আমরা বের করতে যাব, ঠিক আছে, তখনই আমরা একটু দেখি কত আসে। তাহলে 1/NL স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার, ক্যালকুলেটর তো লাগবেই, তাই না? তাহলে এই মানটাকে দিয়ে এটা গুণ করে দিতে হবে, তাহলে কত আসে একটু হিসাব নিকাশ করতে হবে আর কি। এই জায়গাটায় দেখি আমরা একটু পারি কি না হিসাব নিকাশ করতে। সো তোমরা বরাবরই জানো আমি একটু ক্যালকুলেশনে ভালো, একটু কাঁচা, হ্যাঁ। আচ্ছা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কি অবস্থা পাই। আচ্ছা তাহলে এই জায়গায় কী হবে, এই দুটাকে আমরা গুণ করে দিব আর কি এখানে। তাহলে কত হইল 1, তাহলে এটাকে গুণ করে দিলে 1/ এই দুটোকে গুণ করে দিব 1875.62, সরি 1875.62, ওকে ডান, গুণ 1.0909 ইন্টু 10⁻², তাই না? 10⁻², সরি 10⁻² গেল। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, 20.442, 444 পাইছি, সাথে হচ্ছে একটা 2 পাইছি আর কি, ডান গেল। এখান থেকে এবার আমাদের এই মানটা বের করতে হবে আর কি বাস থেকে। যদি ক্যালকুলেশনের দিকে যাই তাহলে বুঝতে পারবো। সো গেল এখান থেকে 1/NH স্কোয়ার সমান 1/NL স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে 9, মাইনাস এই পুরো পার্টটাই পাশে মাইনাস চলে গেছে, তাই না? তাহলে 1/20.444, এটা করলে তারপর তোমার কাছে উল্টাই দিলে এখান থেকে কিছু একটা আসবে আর কি। এই মানটা কত আসে এটা বের করো। তাহলে একটু আমরা দেখি কীভাবে যেন করবো এটাতে। তাহলে 1/9, আচ্ছা তাহলে কত আসছে 0.111 এরকম আসছে এটাতে। এখান থেকে যদি বিয়োগ করে দাও তাহলে কত আসবে দেখি। আচ্ছা ওই পাশের মানটা একটু বিয়োগ করতে হবে, যদিও 5-এর কাছাকাছি আসার কথা নাকি, 20.444, তাহলে হ্যাঁ, তাহলে 0.0489 এরকম কিছু একটা আসছে। তাহলে এখান থেকে আমাদের কাছে এটা কিসের মান, 1/NH স্কোয়ারের মান। তাহলে মানটাকে তাহলে বিয়োগ করে উল্টাই দিতে হবে আর কি, বিয়োগ করে দিলে উল্টাই দিতে হবে। বিয়োগ ফলটা কত আসে বলো তো, একবারেই বলতে পারতাম বাট এখানে না, এটা ইউজ করতে পারতেছে না মোবাইলের মধ্যে, তাই ভেঙে ভেঙে করতে হইতেছে। তাহলে 0.11111 মাইনাস 0.0489, তাহলে এটাকে করলে যেটা আসতো আমরা একটু ভেঙে ভেঙেই লিখলাম, 0.0621 আসছে। তাহলে এইটাকে এবার উল্টাই দিতে হবে আর কি। এটাকে উল্টাই দেওয়া মানে তখন আমরা কি পাবো, NH এর স্কোয়ার পাবো। এটা পাইলে তাহলে কত হইল, তাহলে 1/0.0621 পাইছি, তাহলে কত আসবে 16, তাহলে 16.10, ঠিক আছে? তার মানে অলরেডি আমরা বুঝতে পারতেছি আমরা এখানে, তাহলে কত হইল 16-এর মতো। তাহলে NH এর মান যদি রুট করে দিই তাহলে অ্যাপ্রক্সিমেটলি 4 আসবে আর কি। তাহলে 4 নম্বর কক্ষপথ থেকে এসে পড়ছে, তাই না? এরকম। সো আমরা এই পর্যায়ে এটা ক্লিয়ার হয়ে গেছে এবার, যে এটা 4 নম্বর কক্ষপথ থেকে এসে ধাপান্তরিত হয়েছে। তাহলে NH এর মান তাহলে কত হয়েছে, 4। ক্লিয়ার ভাইয়া? ওকে, পরের প্রশ্নের দিকে আমরা যাই। কি বলছে, উদ্দীপকের বি মডেলটি হাইড্রোজেন পরমাণু হলে ইলেকট্রনের বিকৃত রশ্মির কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক কত মানে এফ এর মান বের করতে বলছে।
বি এর জন্য কোথা থেকে কোথায় আসছে দেখি, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, তাহলে 3 থেকে 1-এ আসছে, 3 থেকে 1-এ আসছে, তাহলে কম্পাঙ্ক বের করতে বলছে আমার কাছে। আচ্ছা দেখি একটু, তাহলে আমরা কি জানি, এটা মানে হচ্ছে কত, এটা মানে হচ্ছে 1/λ, তার সাথে সমান কত আর এইচ, জেড নাই কেন, কারণ এটা হাইড্রোজেন পরমাণু বলছে, তার মানে মান তাহলে কত হবে 1 হবে আর কি। তাহলে 1 কত এটা NL স্কোয়ার মাইনাস 1/NH এর স্কোয়ার দিলাম। এখন এইখানে ছোট্ট কিছু কাজ করবো আর কি, আমরা তাহলে একবার এই অ্যান্সারটা তো বের করতে পারবো। দেখি আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কম্পাঙ্কের কথা বলছে, তাহলে কি জানি C সমান F λ, এটা তো আলোর বেগের সাথে, C হচ্ছে আলোর বেগ আর F হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, F সমান C/λ, তার মানে এটাকে C দিয়ে গুণ করলে ল্যামডা পাওয়া যাবে। C দিয়ে গুণ করে দিই, C/λ সমান RH ইন্টু C, এ পাশে গুণ করছি, এ পাশে গুণ করছি, এ পাশে এখন বসাই দিতেছি 1/NL এর মান কত 1 মাইনাস 1/9 দিছি। এবার মানটাকে এইটাকে আমরা বলতে পারো এবার কম্পাঙ্ক, মানে হচ্ছে F। এবার তুমি এই পাশে মানটাকে বসাও, কি মান বসাবা, কম্পাঙ্ক বের করতে যেহেতু বলছে, তার মানে মিটার পার সেকেন্ডের ওখান থেকে কাটাকাটি যাবে। সি তুমি যদি মিটারে বসাও তাহলে তোমার এটাকে মিটারে লাগবে আর কি, ওই যে 3 × 10⁸ যেটা আমরা বসাই, এটা তো মিটার পার সেকেন্ডে বসাই, তাই না? এই জন্য আমাদেরকে কী করা উচিত, এটা আসলে কিসে বসাইতে হবে, মিটারে বসাইতে হবে। তাহলে 10 মানে 1.09 ইন্টু 10⁻, মনে হয় কত ছিল, মানটা ভুলে গেছি আমিও, মনে হয় 7 ছিল আর কি, তাই না? 7 ইন্টু আলোর বেগ কত, 3 × 10⁸, 3 × 10⁸ গেল। এইটার সাথে এইবার বিয়োগফল হবে কত, 1/1 এটা কত হবে 1/9 করলে যত হয় তত, এইটাকে ক্যালকুলেশন করলে আমার এখান থেকে এফ এর একটা মান বের হবে আর কি, বুঝতে পারছো? এফ এর মানটা বের হবে হচ্ছে পার সেকেন্ডে বের হবে, আমি আর ক্যালকুলেশনটা করতেছি না, তোমাকে এই জায়গাটা একটা গ্যাপ রেখে যাইতেছি, ক্যালকুলেশনের মানটা করলে একটু সময় যাবে তো তুমি এটা নিজে করে নিতে পারবা, এটাকে গুণ করলেই হয়ে গেল আর কি শুধুমাত্র। হ্যাঁ, এটা হচ্ছে আরএস এর মানে নিচে মিটার পার সেকেন্ডে আছে, এখানে বসে দিলে এটা আসবে আর কি, বুঝতে পারছো? হ্যাঁ, ডান। এবার যাই পরের প্রশ্নে। ওয়াই এবং জেড দুটি মৌল, যেখানে ওয়াই আর জেড প্রচলিত অর্থ বহন করে না, আচ্ছা না করলো, তারপর কি বলছে, বোর তত্ত্ব অনুসারে ওয়াই মৌলটি বর্ণালী ব্যাখ্যা করা যাবে কি? বোর পরমাণু মডেল আমরা এখনো পড়ি নাই, দ্যাট ইজ ওয়াই আসলে বলাটা খুবই টাফ, তাই না? বাট তুমি তো আগের থেকে জানো, তাই না? ওয়াই এর জন্য করা যাবে কিনা, তাহলে ওয়াই কি আসলে, ওয়াই এর জন্য দেখতেছো পরমাণুর সংখ্যা হচ্ছে 1, তাহলে ওয়াই আসলে কি তোমার কার জন্য কথা বলতেছে, হাইড্রোজেনের কথা বলতেছে আর কি। বোর পরমাণু মডেল শুধুমাত্র হাইড্রোজেনের জন্যই প্রযোজ্য, কার জন্য প্রযোজ্য, শুধুমাত্র হাইড্রোজেনের জন্যই প্রযোজ্য আর কি, হাইড্রোজেন ব্যতি রেখে বা হাইড্রোজেনের মতো ইলেকট্রন যার একটা আছে তার জন্য প্রযোজ্য। বাট যদি এর থেকে অন্য যদি কেউ হয়, 2টা ইলেকট্রন 3টে ইলেকট্রন সিস্টেম যদি হয়, তার জন্য এটা ব্যাখ্যা করতে পারে না। তার মানে কি ওয়াই মৌলের জন্য ব্যাখ্যা করা যাবে কিনা আর কি, হ্যাঁ ব্যাখ্যা করা যাবে, ব্যাখ্যা করা যাবে। শুধু যাবে না, ওইখান থেকে বর্ণালী যে তরঙ্গ দৈর্ঘ্য হয় সেই তরঙ্গ দৈর্ঘ্যটা তুমি বের করতে পারবা এই ফর্মুলার সাহায্যে আর কি, এই ফর্মুলার সাহায্যে তুমি এইটাকে বের করতে পারবা, এটাকে বের করতে পারবা, বুঝতে পারছো? এরকম। আচ্ছা পরের দিকে যাই, এটা আমরা এমসিকিউ সলভ করে আসছি, এবার যাই পরেরটাতে। দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যর ব্যাপ্তি কত, ব্যাপ্তি মানে কত, দৃশ্যমান অঞ্চলের নাম আমি যেন কি বলছিলাম, ইংরেজিতে বলছিলাম এখানে ভিজিবল রেঞ্জের কথা বলছি, যে রেঞ্জটার কথা কি যেন বলছিলাম, 380 থেকে শুরু করে 780, কিছু কিছু বইতে 400 থেকে শুরু করে 700 এরকমও দেওয়া আছে, সো এটা ম্যাটার না, দেখবা আর কি। তাহলে 380 থেকে 780 ন্যানোমিটার, তাহলে এই পর্যন্ত যাবে আর কি ব্যাপারটা, বুঝতে পারছো? ওকে, কি বলছে, টাকা দ্বারা শোষিত ইউভি রশ্মি কোন রশ্মি দ্বারা হিসাবে বিকরিত হয় আর কি। আচ্ছা টাকার মধ্যে টাকা দ্বারা শোষিত ইউভি রশ্মি কোন রশ্মি হিসেবে বিকৃত হয়। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো টাকার মধ্যে আমরা কি করছি, জাল টাকা শনাক্ত করার জন্য ইউভি ইউজ করছি, একটা রশ্মি টাকার মধ্যে দিছে, সেখান থেকে একটা
যে টাকার যে সুতা থাকে সেই সুতাটা রিফ্লেক্ট করে একটা লাইট আকারে আসে, একটা রঙিন লাইট আসে। তার মানে কি দৃশ্যমান অঞ্চলের আলো সে রিফ্লেক্ট করতেছে। তার মানে ব্যাপারটা তাহলে কী হইলো, সে শোষণ করছে কি শোষিত ইউভি রশ্মি, হ্যাঁ কোন রশ্মি আকারে বিকৃত হয়েছে, তাহলে হচ্ছে কি ভিজিবল রশ্মি আকারে সে বিকৃত হয়েছে আর কি। বাট সে শোষণ করছে কি আসলে ইউভিটা শোষণ করছিল, মনে থাকবে কথাটা? ওকে।